মির্জা শানমুগ্ধ পর্ব ৩৫-এর প্রথম খণ্ড। জান্নাতুল ফেরদৌস মিথিলা। অডিও বুক বাই মুন্নি। মাথার উপর খোলা আকাশ, যার বুকেতে জমে আছে থোকায় থোকায় কালো মেঘ। দূর আকাশপটের বোধহয় মন খারাপ আজ, যেন যে কোনো সময় নিজেকে উজাড় করে দিয়ে ধরনের বুকে কান্না ছড়াবে। রাশিয়ার বালাশিখা শহরের মধ্যাঞ্চলে অবস্থিত গ্র্যান্ড ভ্যালি প্যালেস প্রাসাদসম বাড়িটির হর্তাকর্তা নিকোলাস মার্গ্রেট রাশিয়ান ড্রাগস ডিলের সাইডের অন্যতম গ্যাংস্টার। প্রাসাদসম গ্র্যান্ড ভ্যালির ব্যাক ইয়ার্ডের সম্পূর্ণটা জুড়ে মস্ত বড় এক সুইমিং পুল বিস্তৃত। খোলা আকাশের নিচে সুইমিং পুলে নীলাভ বালিতে শরীর ডুবিয়ে দাঁড়িয়ে আছে ৩০ বছরের সুদর্শন নিক এবং তার প্রেয়সীরা। সুইমিং পুল স্যুটে একজন বিদেশিনীরা সে কি আবেদনময়ী ভাব ধরেছে। কেউ কেউ নিজ উদ্যোগে হাত বোলাচ্ছে সুদর্শনের গায়ে, তো আবার কেউ কেউ এক ধাপ এগিয়ে খাবার তুলে দিচ্ছে যুবকের মুখে। যুবকের মুখায়বের লালসা স্পষ্ট। লম্বাটে দুহাতে আগলে রেখেছে নিজ প্রেয়সীদের। মাঝে মধ্যে টুকটাক বাক্যে নিজে টিচ করে যাচ্ছে তাদের। এতেই যেন হাতে চাঁদ পেয়ে যাবার মতো খুশি একজন। আর 5টা গ্যাংস্টারের তুলনায় নিকের আবার বড্ড নারীর শখ। বিছানায় রোজ নিত্য নতুন সুন্দরীরা না পেলে তার যেন চলেই না। নারী লিসবুক সুদর্শন লোভাতুর দৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্মুখে। অদূরেই ম্লানে মত্ত অস্ট্রেলিয়ান সুন্দরী লিন্ডা, যিনি কদিন আগ অবধি ছিল আলেকজান্ডার নামক অস্ট্রেলিয়ান গ্যাংস্টারের সহধর্মিণী। অথচ দুর্ভাগ্যক্রমে নিক নামক নারী লিসবুকের নজরে এসে সে আজ হয়েছে তার বিছানার সৌন্দর্য বর্ধনকারিণী। নিক মুচকি হাসল। দুহাতে আগলে রাখা রমণীদের আলকুচি ছেড়ে দিয়ে নীলাভ পানিতে ঢেউ তুলে সম্মুখে এগোয়। অতঃপর কোনরূপ আগাম সংকীর্ণ বার্তা ছাড়াই এক হাতে চট করে আঁকড়ে ধরে লিন্ডার উন্মুক্ত মেদহীন পাতলা কোমর। এতেই এহেন হুটহাট কাণ্ডে ভরকায় লিন্ডা। তড়িঘড়ি করে শরীর ঘুরিয়ে পেছনে ঘুরতেই নিকের আগামহীন অধৈর্যগুণ এক ভিন্ন আধিপত্যে ফুলিয়ে আঁকড়ে ধরে যুবতীর নরম তুলতুলে ওষ্ঠপুট। লিন্ডা বিরক্ত দেহের সর্বশক্তি প্রয়োগ করে দুহাতে ঠেলে দিচ্ছে যুবকের উন্মুক্ত লোমহীন বুক। অথচ কাণ্ড দেখো, তার এমন ব্যর্থ প্রয়াসে যুবক তো চললই না, উল্টো নিজ ওষ্ঠপুটের কাজ বহাল রেখে এক হ্যাচকা টানে যুবতীকে তুলে দিল নিজ কোলে। লিন্ডা ছটফটাচ্ছে বেশ। রাগে ক্ষোভে দু চোখে দিয়ে ঝরাচ্ছে নীরব অশ্রু। নিক থামছে না। নিজ উন্মত্ততায় মত্ত থেকে অগ্রাসী ভাব ছড়াচ্ছে যুবতীর নরম অধৈর্য গেলে। সময়ের কাটা বহমান। প্রায় মিনিট 20 চলল নিকের লাগামহীন কাণ্ড। রুয়ে শুয়ে ওধর সরালো যুবক। শেষাত্মক কায়দায় গৌরবর্ণ বিদেশিনীর বিড়াল চোখ দুটোতে নজর ঠেকিয়ে ঠোঁট কামড়ে হাসল একটুখানি। মুহূর্তেই এক আকাশসম ঘৃণায় লাল হয়ে গেল রমণীর মুখ। দাঁতে দাঁত চেপে সে তক্ষুনি করে বসল আর এক কাণ্ড। আচমকা মুখে এমন একদলা থুতু নিক্ষেপ করল সুদর্শনের ফর্সা মুখ বরাবর। তৎক্ষণাৎ নাক মুখ কুঁচকে নেয় নিক। দাঁতে দাঁত চেপে কটমট শব্দ তুলে আলগোছে হাত উঠিয়ে মুছে নেয় নিজ মুখ। ধীরে সুস্থে অক্ষিপটের শক্ত চাহনি সরাসরি সম্মুখে নিক্ষেপ করে। আচানক এক হিংস্র থাপায় আঁকড়ে ধরে যুবতীর ঘাড়। কোকিয়ে ওঠে রমণী। হাত উল্টিয়ে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত থাকা অবস্থাতেও শুনল নিকের কটমট কণ্ঠ। সারা রাত আমার ভোগ্যবস্তু হিসেবে বেড কাঁপিয়েছিস, আর এখন কিনা সতী শাস্তে এসেছিস। ইউ ব্লাডি স্লাট! এত তেজ কিসের তোর? ফুপিয়ে কাঁদছে রমণী। ক্ষত ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্টে বেরোচ্ছে ক্রন্দনধ্বনি। নিকের মন গলল না তাতে। তক্ষুনি যুবক গলা উঁচিয়ে নিজ পিয়ে মার্কসের উদ্দেশ্যে বলে ওঠে, মার্কস! এস্তোপায়ে পুলের ধারে এগিয়ে এসে দাঁড়ালেন মার্কস। বলিষ্ঠ দেখি আফ্রিকান লোক সে। দিনের আলোতেও মুখখানা স্পষ্ট নয় তার। বাধ্যগত কর্মচারীর ন্যায় তিনি কেমন মাথা নুইয়ে বললেন, ইয়েস বস।
রাগী মানব ফুঁসছে রাগে। এক ঝটকায় রমণীর ভেজা দেহখানা পুলের কার্নিশে উঠিয়ে কটমট করতে করতে বলে ওঠে, সো গো অ্যান্ড হেড হার। আগামী 2 ঘন্টাও ও তোর। যতক্ষণ অবধি ওর জ্ঞান না হারাবে ততক্ষণ পর্যন্ত থামবি না। নাও টেক হার অ্যান্ড গেট লস্ট। এহেন বাক্য পূর্ণগহরে পৌঁছানো মাত্রই আঁতকে ওঠে লিন্ডা। ভয়ার্ত ঢোক গিলে আমতা আমতা করে অনুনয় জুড়ে বলতে থাকে, নো 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 নিক, প্লিজ ডোন্ট ডু দিস, ইউ নো দ্যাট আই এম প্রেগনেন্ট, প্লিজ ডোন্ট ডু দিস টু মি। তার ছেলের হাসি ফুটল যুবকের বাদামি ঠোঁট যুগলে। পরক্ষণেই পুল ভর্তি পানিতে চিত আকারে শরীর ডুবিয়ে সাঁতরা কাটতে কাটতে গমগমে গলায় বলে ওঠে, জাস্ট অ্যাবাউট দিস ফাকিং ননসেন্স মার্কস। শেষ বাক্যটুকু আওড়াতেই এগিয়ে এলো মার্কস। তড়িঘড়ি করে লিন্ডাকে পাজা কোলে করে তুলে নিয়ে গতি বাড়ালেন পায়ের। এদিকে মেয়েটা কাঁদছে, গত 2 হাতে জোর করে অনুনয় করছে মার্কসকে। অথচ রমণীর এহেন অনুনয় মার্কসের কানে গেল কি না কে জানে। সে কেমন মিটটিটিয়ে হাসছে দেখো। পুলিশ শীতল পানি থেকে মাত্রই গা উঠালো নিক। বলিষ্ঠ টান টান দেহখানা খানিক নাড়িয়ে চাড়িয়ে পুল লেডারে পা রাখতেই অদূর থেকে ছুটে এলো একজন সশস্ত্র রক্ষী। লোকটা এসেই কেমন হড়বড়িয়ে আওড়ালো, বস একজন ডক্টর আপনার সাথে দেখা করতে এসেছে, বলল ইটস আর্জেন্ট। পুল লেডার বেয়ে পারে উঠে এলো নিক। ভ্রু গুটিয়ে ঘাড় বাঁকিয়ে আলগোচে তাকালো রক্ষীর পানে। পেছন থেকে আর এক বিদেশিনী এগিয়ে এসে আলতো করে একখানা বাথরোব জড়িয়ে দিচ্ছে যুবকের গায়ে। যুবক নীরব কায়দায় পড়ছে তা। সময় নিয়ে রক্ষীর পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে পরক্ষণে গা ঘোরালো উল্টো পথে। এক হাতে বিদেশিনীকে জড়িয়ে ধরে এগোতে এগোতে কর্কশ কণ্ঠে বলে ওঠে, বলে দে আই এম বিজি। শুনলেন রক্ষী, তবে পর মুহূর্তেই বড্ড চিন্তিত গলায় পেছন থেকে শুধালেন, বাট ইটস অ্যাবাউট মনস্তার বস। হুট করেই পা দুটো থমকায় নিকের। মনস্তারের নাম শুনতেই শরীরখানা অজান্তেই বোধহয় ঝাঁকিয়ে উঠল তার। নিজ হতবাকতা কোনো মতো দামিয়ে রেখে যুবক তড়িঘড়ি করে পা ঘুরিয়ে চলে এলো রক্ষীর পানে। শক্তপোক্ত 2 হাতে রক্ষীর কাজ ঝাঁকিয়ে হড়বড়ানো কণ্ঠে আওড়ালো, কি বললি? মনস্তারের বিষয়ে মানে? কে এসেছে দেখা করতে? শুকনো ঢোক গিললেন রক্ষী। শুষ্ক অধৈর্যরা সিক্ত জিভের ডগা দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে কাপা কাপা কণ্ঠে আওড়ালেন, ডক্টর দামিয়ান, দ্য ফেমাস মেডিসিন স্পেশালিস্ট ইন টাউন। দূর আকাশে গর্জন তুলছে মেঘ, ঝড়ো হাওয়ায় মুখরিত চারপাশ। এই বুঝি আকাশ ভাগ কাঁপিয়ে নেমে আসবে বাড়িধারা। সপ্তদর্শীর চঞ্চলা মন উৎপেতে আছে বৃষ্টি নামার অপেক্ষায়। ঝড়ো হাওয়ায় ঠান্ডা পরশে কাঁপাকাঁপি অবস্থা বদনের, তবুও তার শখ দেখো। এই অবেলায় বৃষ্টিতে ভেজবার জো তুলছে মনে মনে। চঞ্চলা হরিণীর ন্যায় দরজার কাছে পা ছড়াচ্ছে মাহি। এখনই বাইরে বের না হলে বৃষ্টিতে ভিজবে কেমন করে। এদিকে কিউটিটাও কি সুন্দর কুটকুট শব্দ তুলে ছুটছে মনিবের পিছু পিছু। তবে সপ্তদর্শী চঞ্চলা কদম হুট করেই থেমে গেল ঘরের দরজার কাছে এসে। সামনেই পথ আটকে দাঁড়িয়ে আছেন দেহরক্ষী 2 জন। তা দেখে মুখটা কেমন থমথমে হয়ে গেল সপ্তদর্শীর। কপাল কুঁচকে বোঝবার চেষ্টা চালালো আজ হঠাৎ দেহরক্ষী 2 জন অমন হুটহাট কঠোরতার কারণ। তবে মিনিট খানেক পেরোতেই দেহরক্ষী এহেন পরিবর্তনের কারণ খুঁজে পায়নি সপ্তদর্শী। সুশ্রী গৌরবর্ণা মুখটায় এক পলঝা মেঘ জমিয়ে পরক্ষণেই কেমন নরম গলায় বলল, পথ আটকালেন কেন? আমি বৃষ্টিতে ভিজব, আমায় বাইরে যেতে দিন। ঝিয়েভিন লোক দুটো মুখ দিয়ে থোড়াই কথা বের হবে। বাধ্য লোক দুটো কি এক বাধ্যতায় মাথা নুইয়ে ঠায় পথ আটকে দাঁড়িয়ে রইল। সপ্তদর্শীর রাগ হলো এবার। ললাটে পড়ল গভীর ভাঁজ। মুহূর্তেই নাকের সরু ডগাটা কেমন লাল হয়ে গেল টমেটোর ন্যায়। 2 হাতে বুকের কাছে বেঁধে সপ্তদর্শী ফের কাটকাট কণ্ঠে বলল, যেতে দিবেন কিনা বলুন। এবারে নিরুত্তাপ লোক দুটো। সপ্তদর্শী হার মানল তো দেখে। পরাজিত সৈনিকের ন্যায় ভার হয়ে গেল তার কাঁধ। হাত দুটো বুকের কাছ থেকে আলগোছে নামিয়ে কালো মুখ করে সরে গেল দরজার প্রান্ত থেকে। কই একটু বৃষ্টি ভেজার শখ করেছিল সপ্তদর্শী, সেটাও কিনা অমন অপূর্ণই থেকে গেল। দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে সপ্তদর্শীর ক্ষীণ কদম
টুকটুক করে এগুলো জানালার ধারে বিছিয়ে রাখা কাউচের পানে। সেথায় নরম দেহটা এলিয়ে খানিক দিল মাহি। কাঁদো কাঁদো মুখে জানালার বাহিরে মুখ করে বসে রইল চুপচাপ। মুহূর্তে ব্যয়ে আকাশ ছেড়ে নেমে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। মাহি আক্ষেপ নিয়ে তাকিয়ে রইল বৃষ্টির পানে। তার চোখ দুটো ভরে উঠছে ক্রমশ। গালের পিঠে হাত উঠছে আনমনেই। বৃষ্টির পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই আচমকা তার চোখ গিয়ে ঠেকল গার্ডেনের দিকে। ঝুম বৃষ্টি ভেদ করে এগোচ্ছে এক ছোটা কালো। কি তীক্ষ্ণতা সে আলোয়! সপ্তদর্শী সবকিছু ভুলিয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ধীরে ধীরে গার্ডদের বড় বড় চেরি রেশমটির আড়াল থেকে দেখা গেল একখানা কালো রঙা বাইককে। মাহি দৃষ্টি তীক্ষ্ণ করল, হাত উঁচিয়ে চোখের চশমাটা খানিক ঠিকঠাক করে নিয়ে ফের তাকালো গার্ডেনের দিকে। সন্ধ্যা হলেও আকাশের মেঘেদের তীব্র উপস্থিতি রাত নামিয়েছে যেন। অন্ধকারে স্পষ্ট নয় বাইকে বসে থাকা মানুষটা। কায়দা করে ধীরে ধীরে এগিয়ে নিচ্ছে বাইক। তবে এরই মধ্যে বাইকে আবার হুট করে কি হলো কে জানে, ঠিক মাহির জানালার নিচে এসে ব্রেক কষল আচমকা। মাহি ক্ষুদ্র ক্ষুদ্র চোখে দেখছে সব। মাথার উপর ঝুম বৃষ্টি নিয়ে চেরি ব্লসম গার্ডেনের গোলাপি আভায় ছেয়ে থাকা জমিনের উপর ছড়িয়ে আছে কোয়াসাকি নিনজা H2R ব্র্যান্ডের কালো চকচকে বাইকখানা। বাইকে বসে আছে একজন বলিষ্ঠ পুরুষ। গায়ে তার চিরচেনা কালো রঙা ওভারকোট। ভেতরের শার্টের উপস্থিতি নেই। ফলাফলস্বরূপ ফর্সা লোমহীন পেটানো বক্ষখানা সহজেই চক্ষুগোচর হচ্ছে। মাথার উপরে কালো রঙা হেলমেট। সম্মুখে শাটার খুলে রাখার প্রিয়াসিং করা বাদামি চোখ দুটো দৃশ্যমান। যুবক রয়ে শুয়ে ঘাড় উঁচিয়ে তাকায় প্যালেসের দোতলার দিকে। মুহূর্তেই তার বাদামি চোখ দুটো সনে চোখাচোখি হলো চশমা পড়ুয়া একজোড়া ভীতু চোখের। মাহি ভ্রু গোটায় তৎক্ষণাৎ। বিচক্ষণতার সঙ্গে মস্তিষ্ক তখনই বুঝে নেয় লোকটা আর কেউ নয় বরং স্বয়ং বিস্ট। সপ্তদর্শীর ললাটের ভাঁজ গাঢ় হলো এ পর্যায়ে। জানালার কাছে থেকে তড়িঘড়ি করে খানিকটা আড়াল হয়ে বসলো মানবী। তবে পরক্ষণেই তার মোটা মাথায় জুড়ে বসলো আর এক চিন্তা। সে কেমন হড়বড়িয়ে জানালার মুখে এসে এনে মুগ্ধকে ডেকে বলল, এই বিস্ট শুনুন। এক দৃষ্টিতে চেয়ে আছে রূঢ় মানব। পলক আদৌ ফেলছি কিনা কে জানে। সপ্তদশীর নরব কণ্ঠের ডাক শুনে হেলমেটের আড়ালে অধৈর্যকল দাঁতের সনে খানিক পিষ্ট হলো বোধহয়। সময় নিয়ে গমগমে গলায় প্রত্যুত্তর করল, ঝেড়ে কাশবান্দির মেয়ে। তৎক্ষণাৎ মুখটা বিরক্তিতে তেতে উঠে গেল সপ্তদশীর। গাল বেঁকে গেল নারাজিতে। তবুও সে মুখ খুলে কাটকাট কণ্ঠে আড়ল, বৃষ্টিতে ভিজবো, কিন্তু আপনার গার্ডরা আমায় ঘর থেকে বেরোতে দিচ্ছে না। ওদের বলুন আমায় যেতে দিতে। যুবকের কপালের চামড়ার ভাঁজ পড়ল মনে হচ্ছে। চোয়ালটা একদম কটমটি উঠল হেলমেটের আড়ালে। মেয়েটাকে আর বিশ্বাস হচ্ছে না নির্দয় মানবের। তাই তো রক্ষীদের আদেশ করেছে কঠোর হতে। যুবক সরু দৃষ্টি রেখে তক্ষুনি গলা উঁচিয়ে ধমকে বলল, এত তাড়াতাড়ি মরার শখ উঠল কেন বান্দির মেয়ে? বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে? তাহলে বল, এত দোনামনা না করে এক্ষুনি মেরে ফেলি। সপ্তদর্শী হতভম্ব। একটা স্বাভাবিক আমদারির পিঠে এহেন তিরস্কার শুনে ব্যথিত হলো তার দুর্বল হৃদয়। চোখ মুখে আধার লেপটে সে তক্ষুনি গা লুকিয়ে বসলো জানালার কাছে। অভিমানিনী রাগ করেছে, নাকের পাটা ফুলিয়ে বসে আছে ভেতরে। যুবক বোধহয় ক্ষীণ হাসলো হেলমেটের আড়ালে। আচমকা বা হাতের তর্জনী একটা মধ্যমা একযোগে উঁচিয়ে প্যালেসের দোতলার দিকে তাক করে গমগমে গলায় বলল, হেই চাশমিস, লুক। তৎক্ষণাৎ ফুলো ফুলো গালে জানালার বাইরে ঘাড় বার করল মাহি। ভ্রুগুটিয়া সন্দিহান দৃষ্টিতে যুবকের পানে তাকিয়ে থেকে কাটকাট কণ্ঠে জবাব দিল, কি হয়েছে? যুবক ক্রূর হাসল। হেলমেটের আড়ালে তো থোড়াই নজর পড়ল সপ্তদর্শীর। সে কেমন এক দৃষ্টিতে যুবকের পানে তাকিয়ে থাকতেই দেখল বিয়াদব মানুষটার তার দুহাতে ইশারা বোঝাচ্ছে সপ্তদর্শীকে এনে বাইকে বসাবে, তাও আবার তারই সামনে। মাহির কুচকে রাখা ভ্রুদয় কুচকে গেল আরও। নজর আর একটু তীক্ষ্ণ করতেই দেখল যুবক এবার নিজ অশালীন অঙ্গভঙ্গিতে কোনোরূপ রাগ ঢাক না রেখে তাকে দেখিয়ে দেখিয়ে অশোভন কায়দায় কোমর নাড়াচ্ছে দোলদমান ভঙ্গিতে। মাহি ফরকায়। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্নরা মুহূর্তেই বুঝে গেল মনস্টার অসভ্য কাণ্ড কারখানার মানে।
তৎক্ষণাৎ রণমূর্তিভাবে আবির্ভাব হলো সপ্তদশী। দাঁতের দাঁত চেপে শক্ত করলো চোয়াল। তা বুঝি বেশ দেখলেন অসভ্য বিষ্ট। বেহায়া আঙ্গিকে কোমর নাড়াতে নাড়াতে তক্ষুনি বাহাতে বৃদ্ধা আঙ্গুল এবং তর্জনী একযোগে উঁচিয়ে ইশারা করলো গোলাকার বৃত্তের। তৎক্ষণাৎ ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় ডান হাতের তর্জনী উঁচিয়ে বাঁ হাতের বৃত্তে ঘুরিয়ে তাচ্ছিল্যের সুরে গলা উঁচিয়ে বলল, ফাক ইউ চাশমিশ। কটমট করছে মাহি। চোখের ভেতর কঠোর ভরে গিয়েছে অপমানের অশ্রুতে। লোকটা তাকে ভাঙতে চাচ্ছে, নিত্যদিনের কায়দায় খুঁজছে অপমান করার। সপ্তদর্শীর নারী সম্মানে বড্ড আঁচ লাগলো বুঝি। অজান্তেই রাগ, ক্ষোভ আর হাত দুটো হয়েছে মুষ্টিবদ্ধ। দাঁতের দাঁত চেপে অশ্রু ঝরাতে থাকা সপ্তদর্শী আচানক রাগের বশে চোটে ঘুষি বসালো জানালার দেয়ালে। দাঁত কিরমির করতে করতে শুধালো, ব্লাডি বিস্ট। এদিকে ও রমন ঘুষি বসানো দেখে মুহূর্তেই স্থবির হলো মুগ্ধ। চোখ দুটোর খুলস থেকে এক নিমিষেই কেটে গেল এতক্ষণের শ্লেষাত্মক কটাক্ষ ভাবসাব। সেথায় এসে ভিড় জমালো অবাধ রাগ। চোয়ালের বেশি টান টান হলো মুগ্ধের। বৃষ্টির ঝড়ো বেগ শোনা যাচ্ছে না দাঁতের কটমট শব্দ। যুবক তক্ষুনি পা ঘুরিয়ে নেমে গেল বাইক থেকে। অতঃপর নিজ দাম্ভিক কদমে গটগুটিয়ে এগোলো প্যালেসের দিকে। মাহি দেখল না সেসব। অপমানে বুক কাঁপছে তার, মাথার তালু জ্বলছে সেই সাথে। গা ভিজে চুপচুপে অবস্থা। ওভারকোটের কোণ হতে টুপটুপ করে ঝরে পড়ছে পানির কোনা। এক হাতে ধরে রাখা হেলমেটখানা দাম্ভিক কদমে সগৌরবে গটগুটিয়ে এগোচ্ছে মুগ্ধ। দাঁতের দাঁত কিরমির করছে অনবরত। এলিভেটরের 3 তলায় এসে থামতেই যুবক পা রেখেছে প্রশস্ত করিডরে। ধূপধাপ পায়ে সপ্তদর্শীর কক্ষের পানে এগোতেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা দেহরক্ষী দুজন তড়িঘড়ি করে হাঁটু গেড়ে মাথা নুয়ে বসল জমিনে। যুবক সেদিকে ভুরুক্ষেপ চোয়াল শক্ত করে ফুটিয়ে গটগটিয়ে ঢুকলো মাহির কক্ষে। এক ঝটকায় হাতের হেলমেটটা ফ্লোরে ছুঁড়ে ফেলতেই ঝনঝনিয়ে উঠল তা। সেই শব্দ কানে যেতেই ধর ফুরিয়ে ওঠে মাহি, ভরকে গিয়ে মাথা তুলে হাঁটুর ভাঁজ থেকে। এদিকে মুগ্ধ ফোঁস করছে, দাঁতের দাঁত চেপে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ। বোকা মাহি অবাধের ছাপ ফুটিয়েছে নিজ মুখায়বে। এক দৃষ্টি তাকিয়ে আছে যুবকের পানে। রাগের চোটে কপালের রগগুলো স্পষ্ট যুবকের। চোয়াল ফুটেছে ব্লেডের ন্যায়। হিংস্র যুবক তক্ষুনি এগিয়ে এসে আচমকা হ্যাচকে টেনে ধরে মাহির ডান হাত। এহেন কাণ্ড হক চোকানোর সময় পায়নি সপ্তদর্শী। তার আগেই যুবকের হ্যাচকে টানে ব্যথায় চোখ মুখ কুচকে নেয় বেচারি। হাতটা বুঝি জয়েন্টে ছেড়ে এই বুঝি খুলে পড়বে। এদিকে যুবক উদ্ভ্রান্তের ন্যায় মাহির ডান হাতটা উল্টে পাল্টে দেখতে দেখতে কটমটিয়ে বলে, কোন জায়গায় লেগেছে বান্দির মেয়ে, কোন জায়গায় ব্যথা লেগেছে তাড়াতাড়ি বল জানোয়ারের বাচ্চা। এহেন কথায় যার পরনে অবাক হলো সপ্তদর্শী। পর মুহূর্তেই চোখ ভরা ঘৃণা নিয়ে তাকালো যুবকের পানে। যুবক অস্থির ব্যাকুল চিত্তে মাহির হাত উল্টে পাল্টে দেখতেই হঠাৎ খুঁজে পেল ব্যথা পাওয়া জায়গাটা। সেটাই কেমন লালচে ভাব ধরে গিয়েছে ইতোমধ্যেই। যুবকের রাগ বাড়ল বোধহয়। দৃঢ় চোয়ালখানা শক্ত হলো আবারও। দাঁতের তীব্র ঘর্ষণে কটমটের শব্দ তুলছে আচানক এক অগ্রাসী থাবায় আঁকড়ে ধরল মাহির নরম তুলতুলে চোয়ালখানা। ব্যথায় কোকিয়ে উঠছে মাহি। মুখ কুচকাতেই শুনতে পেল মুগ্ধের দাঁত কিরমির কণ্ঠ। মুখে উত্তর দেওয়ার সাহস নেই তোর জানোয়ারের বাচ্চা। মুখে বলার সাহস নেই তোর? কোন সাহসে দেয়ালে হাত ঠুকলি তুই? কে দিল তোকে সাহস? কলিজা বেশি বড় হয়ে গেছে বান্দির মেয়ে? আমার খেয়ে আমার পরে আমার সামনে আমার ব্যক্তিগত অধিকারে আঘাত করিস? তোর দেখি মুখ থেকে পেছন অব্দি কলিজা ভরা। এইটুকুন একটা বিল্লোর এত তেজ! কথায় না পেরে গায়ে আঘাত করে। একেবারে হাত পা কেটে পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে রাখবো বান্দির মেয়ে। ফুপিয়ে কাঁদছে মাহি। ছলছল চোখ জুড়ায় সে কি মায়া। যুবক এক পলক সেদিকে তাকিয়ে থেকে পর মুহূর্তেই চোখ সরালো অন্যত্র। সরু নাকের পাটাখানিক ফুলিয়ে লম্বা এক নিঃশ্বাস টেনে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলল পরক্ষণে। এক ঝটকায় মাহির জল ছেড়ে দিয়ে রূঢ় মানব গিয়ে দাঁড়ালো 2 কদম দূরত্বে। সাপের ন্যায় ফোঁস করতে করতে ডান হাতটা উঁচিয়ে ঘাড় ডলছে অনবরত। তবে সেকেন্ড 30 যেতে না যেতেই রং পাল্টালো যুবকের মুখে।
সেথায় এবার ভর করলো একরাশ রহস্যময় মুগ্ধতা। সে কেমন ঘাড় বাঁকিয়ে কোন্দনরত সপ্তর্ষির পানে তাকিয়ে থেকে কমকমে গলায় বলল, বৃষ্টিতে ভিজবি না? চল তাহলে তোর এই শেষ ইচ্ছাটা পূরণ করি। হতবিহ্বলের ন্যায় মুখ তুলে তাকায় মাহি। কানে ফুল শুনল কিনা যাচাই করতে আহাম্বকের ন্যায় চেয়ে রইল কিয়ৎক্ষণ। বোকার ন্যায় জিজ্ঞাসা করলো, শেষ ইচ্ছা মানে? রূঢ় মানব রহস্যময় ভঙ্গিতে বাঁকা হাসল কেমন। রুয়ে শুয়ে এগিয়েছে, আলতো করে হাত উঁচিয়ে রাখলো মাহির মাথায়। সেথায় খানিকক্ষণ অল্প অল্প করে ব্যথাহীন চাপড় বসিয়ে ভরাট কণ্ঠে বলল, মানুষের জীবন বড্ড ক্ষীণ চাশমিশ, তাই আমাদের প্রতিটা দিন জীবনের শেষ দিনের মতো কাটানো উচিত। বলা তো যায় না কার মরণ ঠিক কখন হয়ে যায়। অবোধ মাহিম বুঝল না যুবকের মোটা বাক্য। কান্না ভুলে কেমন অনুভূতি মুখ শূন্য চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। যুবক নজর সরায় অন্যত্র। সপ্তদশীর সামনে থেকে সরে গিয়ে দাঁড়ালো 2 কদম দূরত্বে। ভাবলেশীন ভঙ্গিতে দুহাত পকেটে গুজে গমগমে গলায় বলে ওঠে, যা। সপ্তদশী কাঁপা কাঁপা পা দুটো সময় নিয়ে ঠেকলো ফ্লোরে। শুকনো ফাঁকা ঢোক গিলে বসা ছেড়ে দাঁড়িয়ে আর একবার ঘুরে তাকায় রূঢ় মানবের পানে। আমতা আমতা করে মায়াবী কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি যাবো? গেলে মারবেন না তো? যুবক তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো এ পর্যায়ে। পিয়ার্সিং করার ঠোঁট দুটো খানিক নাড়িয়ে নাড়িয়ে রহস্যময় কণ্ঠে বলে ওঠে, এটাই শেষ। আজকের পর থেকে আর কোনোদিনও মারতে হবে না তোকে। সপ্তদশীর মনে চলছে হাজার উচাটন, তবুও বৃষ্টি ভেজার ইচ্ছে পূরণ করতেই হবে তার। শেষবার যখন বাড়িতে ছিল তখন মা বলেছিল বৃষ্টি ভিজলে নাকি মনের সব দুঃখ কষ্ট বৃষ্টির সাথে ধুয়ে মুছে যায়। সপ্তদশীর মন ভরা কষ্ট, যার ভার বয়ে চলতে বড্ড কষ্ট হচ্ছে তার। তাই তো সে চাচ্ছে এ বৃষ্টি কমুক, এই কষ্ট কমুক। বৃষ্টিতে ভিজলে যদি কষ্ট কমে তবে না হয় তাই হোক। মাহি ফাঁকা ঢোক গিলে চুপচাপ বেরিয়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে দেখল সপ্তদশীর চলে যাওয়া। ধীরে সুস্থে হাত ঘুরিয়ে কোমরের পেছন থেকে নিজের চিরচেনা AQ-7 মডেলের বন্দুকটি বার করে এনে যুবকের উল্টো পাল্টে দেখতে লাগলো তা। পরক্ষণে বিড়বিড় করে আওড়ালো, ভেবেছিলাম আর কটা দিন বেঁচে থাকবে চাশমিশ। তবে তার হলো কই। প্রশস্ত করিডর দিয়ে হাঁটছে মিলা। পায়ের গতি এগোচ্ছে মাহির ঘরের দিকে। তবে মাঝপথেই ডান হাতের কবজিতে বিশাল এক টান পড়ল তরুণীর। মুহূর্তেই ক্ষুদ্র শরীরখানা তার ছিটকে চলে গেল করিডরের পাশের কামরায়। এহেন অতর্কিত কাণ্ডে হকচকিয়ে ওঠে মিলা। ভরকানো দৃষ্টির সামনে তাকাতেই মুখোমুখি হলো এডুইনের। তক্ষুনি কুচকে গেল ললাটের তরুণীর ললাট। ঠোঁট নাড়িয়ে কাট কাট কণ্ঠে যে না কিছু বলতে যাবে অমনি কোনরূপ বলা কওয়া ছাড়াই শক্ত হাতে তরুণীর কণ্ঠে চেপে ধরে এডুইন। গম্ভীর মুখ যুবকের চোয়াল কাঁপছে যেন। ভিন্ন রঙের চোখ দুটো লেপটে গিয়েছে আগুন। যুবক গলায় একরাশ ঝাঁজ ঠেলে তাতে দাঁত খিচে আওড়ালো, মুনবার্ডের কাছ থেকে দূরে থাকো গ্লুপায়া, আদারওয়াইজ আমার হাতে তোমার মরণ নিশ্চিত। মুহূর্তেই পাল্টে গেল তরুণীর মুখব্যক্তি। সেথায় এবার ভিড় জমল একরাশ কুটিলতা। ঠোঁটের কোণে আচমকা ফুটে ওঠে এক চিলতে রহস্যময় ফাঁকা হাসি। মেয়েটা কেমন কাট কাট কণ্ঠে তড়িৎ জবাব দিল, আপনি যেটা চাচ্ছেন সেটা আমি মরে গেলেও হতে দিব না এডুইন। ওকে আমি ওর সঠিক জায়গায় পাঠিয়ে ছাড়বো, এতে আমার মরণ হলে হোক, আমি প্রস্তুত। জোয়াল শক্ত হলো এডুইনের। মিলার কোণঠায় চাপে রেখে হাতখানা জোর বাড়িয়ে সে কেমন কটমটিয়ে কণ্ঠে আবারও বলে ওঠে, স্টে ইন ইয়োর লিমিট গ্লুপায়া, আদারওয়াইজ আইল কিল ইউ। তাচ্ছিলের হাসি ফুটল মিলার পাতলা অধর কোণে। নিঃশ্বাস আটকে আসার জোগাড় হলেও মেয়েটা কেমন রুয়ে শুয়ে থেমে থেমে বলল, একটা কথা বলি এডুইন। যুবক শিথিল করল নিজ হৃদয়। তরুণীর পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তরুণী ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, ফাক ইউ। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল এডুইনের মাথার তালু। সদা গম্ভীর ভাব ধরে রাখা যুবক আজ নিজ হিতায় জ্ঞান হারিয়ে আচমকা কষিয়ে থাপ্পড় বসালো মিলার গাল বরাবর। একের পর এক চপরাঘাত কুপঘাত তরুণীর নরম গাল। ঠোঁটের কোণে ফেটে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। দুর্বল রমণী গায়ের জোর ধরে রাখতে না পেরে তক্ষুনি লুটিয়ে পড়ল মেঝেতে। এডুইন থামলো এবার। রাগে গজগজ করতে করতে খানিকটা নুয়ে এসে তৎক্ষণাৎ মুঠোয় চেপে ধরে মিলার চুল।
অতঃপর মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, স্টে অ্যাওয়ে ফ্রম মাই ওয়ে। আমি এবার আর কাউকে মানব না, না তোকে না মনস্টারকে। কথাটা শেষ করে তক্ষুনি মিলাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় অ্যাডুইন। গজগজ করতে করতে পা বাড়ায় ঘরের বাইরে। এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে আচমকা তার চোখাচোখি হলো অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টারের পানে। মুহূর্তেই স্থির হলো অ্যাডুইন। মাথাটা তৎক্ষণাৎ ঝুঁকিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কেমন, মুগ্ধ কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যাডুইনের পানে। এক হাতে তার রিভলভার স্পষ্ট, জল শক্ত করে ফুটিয়ে যুবক গুনে গুনে পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালো অ্যাডুইনের পাশে। খানিকক্ষণ মনে থেকে আচমকা কঠিন গলায় বলতে লাগলো, তুই যা করেছিস সেটা মাঝপথেই থামিয়ে দে অ্যাডুইন। এই প্রথম মনস্টারের বাক্য এড়াতে উদ্যত অ্যাডুইন মাথাটা ঠাঁই নুইয়ে রেখে শান্ত অথচ রূঢ় কণ্ঠে জবাব দিল, সম্ভব না মনস্টার। মুহূর্তেই কটমট করে উঠল মুগ্ধের চোয়াল। এক হাতে তক্ষুনি রিভলভার অন করতে করতে কঠিন গলায় শুধালো, তাহলে গার্ডেনের দুটো কবর খুঁড়ে রাখ অ্যাডুইন, কেননা পরবর্তীতে নিজের কবর খোঁড়ার সময় পাবি না হয়তো। কথাটা বলেই পায়ের গতি টেনেছে রুদ্রী কিং, চলে যাচ্ছে নিজ কর্তব্যে। এদিকে সে পাশে থেকে সরতে আচরণ খাটু গেড়ে বসলো মেঝেতে অ্যাডুইন। ততক্ষণে নুরমানব এবার কেমন কাঁপছে দেখো। অস্থিরতায় শুষ্ক অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে আনমনে বিড়বিড় করতে করতে লাগলো, আমি পারবো না মনস্তার, আমি পারবো না। আমি বেঁচে থাকতে মুনবার্ডকে আপনি মারতে পারবেন না, কারণ আর কেউ না জানুক বা না জানুক আমি জানি মনস্তার, ইউ আর ডিপলি অবসেসড উইথ হার। আমি এটাও জানি আপনি আপনার মায়ের শেষ শত্রুকে মেরে দিয়ে আপনি নিজেও আত্মহত্যা করবেন, কারণ আপনার বেঁচে থাকার কারণ ফুরিয়ে যাবে সেদিন। কিন্তু আপনার কিছু হয়ে গেলে এই পুরো সাম্রাজ্যের কী হবে মনস্তার? স্বয়ং রুদ্রী কিং না থাকলে রুদ্রী প্যারাডাইসের কী হবে? না না, আমি থাকতে আপনি নিজেকে শেষ করতে পারবেন না। দুনিয়ার এসপার ওসপার হয়ে গেলেও আমি আপনাকে বুঝিয়ে ছাড়বই যে ইউ আর ইন লাভ উইথ মুনবার্ড। আপনার বাকিটা জীবন বেঁচে থাকার কারণ হবে ওই সাধারণ মেয়েটি। এতটুকু বোঝাতে গিয়ে যদি আমার মরণ হয় তবে তাই সই। প্যালেসের বাইরে পা রাখছে মুগ্ধ। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে ফের হাঁটছে গার্ডেনের দিকে, হাতে তার বন্দুক, কণ্ঠে চাপা ক্ষোভ। যুবক কেমন বিড়বিড়িয়ে আওড়াচ্ছে, দুনিয়ায় এসপার ওসপার হয়ে গেলেও তোর মরণ আমার হাতে নিশ্চিত বান্দির মেয়ে, আর সেটা আজকেই চলবে।